CNN 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকে সংবাদ শিরোনাম। রাহুলের কাছে হিমন্ত বিশ্ব শর্মাকে দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী বলতে ভূপেন বরা নির্দেশ দিয়েছেন, বললেন কমলাক্ষ। লোকসভা নির্বাচনে কংগ্রেস দল বৃহৎ আকারে জয়লাভ করবে, বললেন গৌরব গগৈ। শুক্রবার 265 কোটি টাকা ব্যয়ে নির্মিত ক্যান্সার হাসপাতালের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী হিমন্ত। বরাক সফরে প্রায় 2000 কোটি টাকা প্রকল্পের উদ্বোধন, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ আকসার। বিরোধী আন্দোলন, রাইজর দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদককে আটক, তীব্র প্রতিবাদ। এবার সংবাদ বিস্তারিত। রাহুল গান্ধীর কাছে হিমন্ত বিশ্ব শর্মাকে দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত বলতে ভূপেন বরা নির্দেশ দিয়েছিলেন। সরকারকে সমর্থন করার পর প্রথমবারের মতো শিলচরে আসা বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বিস্ফোরক অভিযোগ করেন। সরকারকে সমর্থন করবার পর প্রথমবারের মতো শিলচরে আসা বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বিস্ফোরক অভিযোগ করেন। এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন তিনি বিজেপিতে শীঘ্রই যোগদান করবেন। 2 নম্বৰ কথা হৈছে টেকনিক্যাল কিছুমান কথা আছে আৰু বিজেপি জয়েন কৰিম, এইটো মই অস্বীকাৰ কৰা নাই, মই অপেনলি কৈ দিছোঁ আৰু জয়েন কৰিম। কাৰণ মই পিছত কথা নকৰোঁ, আপোনালোকে হয়তো ভাবিব যে মই পিছে কথা কওঁ। মই পিছে কথা কোৱা মানুহ নহয়, মই অপেনলি কথা কোৱা মানুহ। মই বিজেপিত জয়েন কৰিম, টেকনিক্যাল কিছুমান কথা আছে, ডিউ টাইমত আপোনালোকে জনাই দিম। বাইক ইলেকশ্যন কৰিম, কি কথা আছে আৰু কিবা এনেকৈ কিবা কথা আছে নেকি? কমলাক্ষ দে পুৰকায়স্থক কিবা পৰিচয় দিব লাগিব নেকি? যে মই কমলাক্ষ দে পুৰকায়স্থ, মোক ভোটটো দিয়ক আৰু মোৰ পৰিচয় দেওয়ার দরকার নেই। যত বাই ইলেকশন হবো, আই এম রেডি ফর দ্যাট। রাহুলের কাছে হিমন্ত বিশ্ব শর্মাকে দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী বলতে ভূপেন বরা নির্দেশ দিয়েছেন। ভারত ন্যায় যাত্রার সময় নৌকা দিয়ে মাজুলি যাওয়ার পথে হিমন্ত বিশ্ব শর্মাকে দেশের সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী হিসেবে রাহুল গান্ধীর কাছে বলতে সভাপতি ভূপেন বরা নির্দেশ দিয়েছিলেন। কথা বলার জন্য আমাকে বাধ্য করা হয়েছিল। নৌকায় ওঠার আগে রাহুল গান্ধীকে কি বলতে হবে তা আমাকে শেখানো হয়েছিল। তিনি বলেন বর্তমানে সরকার বিরোধী বক্তব্য দেওয়ার মতো কেউ কংগ্রেসে নেই, ফলে ভূপেন বরার নির্দেশে তিনি সময় সময় সরকার বিরোধী বক্তব্য দিয়ে গিয়েছেন। আসলে কংগ্রেসের কথা কোৱা মানুহ নাছিলে আৰু যেতিয়া রাহুল গান্ধীয়ে ক'লে যে বিশেষ করে হিমন্ত বিশ্ব শর্মা অর্থাৎ আমার মুখ্যমন্ত্রীর করাপশনের কথাখিনি ক'ব লাগে, কোনে নকয় আৰু যেতিয়া নৌকাত উঠোৱা হৈছে তেতিয়া কোৱা হৈছে কোনে ক'ব আপুনি এই কথাটো ক'ব, আপুনি এই কথাটো ক'ব, আপুনি এই কথাটো পাতিলে ভূপেন বৰাই এই কথাটো ক'ব লাগিব, এই কথাটো এনেকুৱা ক'লে ভাল হ'ব। আল্টিমেটলি কংগ্ৰেছৰ এনেকুৱা এটা অৱস্থা হৈছে যে কথাখিনি ভালকৈ উপস্থাপন কৰা, আৰু যেতিয়া আমি উপস্থাপন কৰোঁ তেতিয়া পিছপিনে মানুহ নাথাকে। এইটো কাৰণে যেতিয়া আমি কংগ্ৰেছলৈ আছিলোঁ যেনেকুৱা আমাক শিকাই দিয়া হৈছে, আমি এইবোৰ কথা কৈছোঁ, কিন্তু দেখিছোঁ আল্টিমেটলি দেখিছোঁ যে কোনো শিকোৱা কথাখিনি কথাবিলাক পাতিলে নহ'ব নহয়। আমাৰ যিটো সত্য কথা, আজিৰ দিনত মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই যিটো অসমৰ ক্ষেত্ৰত যিটো অভূতপূৰ্ণ যিটো এটা চেঞ্জেছ কৰিলে, এইটো আমি অস্বীকাৰ কৰিব নোৱাৰি। আগন্তুক দিন যাতে এইখিনি যাতে ত্বৰান্বিত হয়, এইটো আমি বিচাৰিছোঁ। চাগে কোন এংগুলৰ কথাবিলাক কৈ আছে মই নাজানো। আৰু আমি কৈছোঁ আমি যেতিয়া য'ত আছিলোঁ তেতিয়া এনেকৈ কথা পাতিছিলোঁ, তেতিয়া আমাক তেতিয়া শিকাই দিয়া হৈছে। আৰু মই দেখিছোঁ যে মুখ্যমন্ত্ৰী যেতিয়া ভাল কাম কয়, ভাল কাম কৰে, তেতিয়া আমাৰ কেইজনমান নেতা আছে সিহঁতে বেয়া বুলি কৈ থাকে। আৰু আজি অসমত যিটো ডেভেলপমেণ্টৰ ক্ষেত্ৰত যেতিয়া এটা বিভীষিকা এটা চেঞ্জেছ হৈছে, যিটো এটা এনেকুৱা এটা চেঞ্জেছ হৈছে, এই চেঞ্জেছখিনি ক'ব লাগিব। এতিয়া খালী বেয়া ক'লে নহ'ব নহয়। আৰু মই দেখিছোঁ কালি বেয়া কৈ কিনে আমি পলিটিক্স কৰিব নোৱাৰিব। যদি কোনোবাই ভাল কাম কৰে, যদি কোনোবাই যদি গঠনমূলক কাম কৰে, যদি কোনোবাই যদি বৰাকৰ কাৰণে কাম কৰে, কোনোবাই যদি ব্ৰহ্মপুত্ৰ বুলি কাম কৰে, আৰু যদি আমাৰ কিবা কাম কৰিব লগা আছে, যদি আমি এইখিনি ছাজেশ্যন দিম যাতে লাহে যাতে এনেকৈ এটা চেঞ্জেছ হয়, আমাৰ ভাল এটা যাতে পৰিৱৰ্তন আহে যাতে। আৰু মুখ্যমন্ত্ৰী এনেকুৱা কনচাৰ্ণ, মই ভাবোঁ এনেকুৱা এজন মুখ্যমন্ত্ৰী যিজন মুখ্যমন্ত্ৰী প্ৰত্যেকটা ক্ষেত্ৰত তেওঁৰ অভিজ্ঞতা আছে। তেওঁ মাটিৰ দলালৰ ক্ষেত্ৰত অভিজ্ঞতা আছে, তেওঁ সুদখোৰৰ ভিতৰত অভিজ্ঞতা আছে, তেওঁ বাল্য বিবাহৰ ক্ষেত্ৰত আছে, তেওঁ বিভিন্ন ক্ষেত্ৰত। এনেকুৱা কোনো কথা নহয় যে ব্ৰিজ এটা বনাই দিলোঁ, কিবা বসুন্ধৰা ষ্টাৰ্ট কৰি দিলোঁ।
প্ৰত্যেকটা ডিপাৰ্টমেণ্টৰ কথা থৰৰ এক্সপিৰিয়েঞ্চ আছে আৰু মই ভাবোঁ এনে এজন মুখ্যমন্ত্ৰী যিজন মুখ্যমন্ত্ৰী ভাৰতবৰ্ষৰ প্ৰেক্ষাপটত যদি 1-2 নম্বৰ মুখ্যমন্ত্ৰী 3 নম্বৰ যদিও আছে কিন্তু আমাৰ পপুলেশ্যন কিমান আমাৰ পপুলেশ্যন 3,30,00,000 পপুলেশ্যন তার মাজত আমার মুখ্যমন্ত্রী 3 নম্বর হয়। তিনি বলেন সিএলপি বৈঠকের বিষয়ে মুখ্যমন্ত্রীকে কে কথোপকথন সম্পর্কে অবহিত করেছেন সে সম্পর্কে আমি সবই জানি, প্রয়োজনে আমি নাম প্রকাশও করতে পারি। এদিন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ শিলচর বিমানবন্দরে পৌঁছলে তাকে তার সমর্থকেরা উষ্ণ অভ্যর্থনা জানান। শিলচর বিমানবন্দর থেকে সমর্থকদের বিশাল গাড়ির মিছিলের সাথে সোজা চলে গেলেন মা কাঁচা কান্তি মায়ের আশীর্বাদ নিতে। তারপর শিলচরে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন ব্যক্তির দ্বারা সংবর্ধিত হন এবং শিলচর রেল স্টেশনে ভাষা শহীদ স্মৃতিতে শ্রদ্ধা জানান। তারপর রামনগর, শ্রীকোনা, শালচাপড়া, কাটাখাল, ধলেশ্বরীতে ব্যাপকভাবে সংবর্ধিত করেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সমর্থকেরা। তারপর সোজা চলে আসেন সিদ্ধেশ্বর কপিল আশ্রমে শিব মন্দিরে। এখানে দীর্ঘক্ষণ বসে পুজো পাঠ করেন এবং আশীর্বাদ নেন। তারপর চলে যান করিমগঞ্জের অভিমুখে। করিমগঞ্জে যাওয়ার পথে ঠান্ডাপুর, বদরপুর ঘাট, শ্রীগৌরী, মুকইভাঙা, চরগোলা, বাবা হোটেল বিভিন্ন জায়গায় সংবর্ধিত হয়ে করিমগঞ্জ শহরে এক বিশাল রেলিং করে উপস্থিত হন এবং নীলমণি স্কুলের মাঠে সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। বন্ধ হয়ে যাবে আমার থাকুক কি না থাকুক সেটা অন্য কথা নয়, সেটা বড় কথা নয়, কিন্তু কংগ্রেসের দোকান বন্ধ হয়ে যাবে। ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে যারা যারা বাল্য বিবাহ, যারা 6 বছর 7 বছর, মুখ্যমন্ত্রী বলেছেন 7 বছর 8 বছর ছেলে মেয়েদের বিয়ে হয় সেটাতে যখন দেখা যাচ্ছে যে কংগ্রেস সেটা সমর্থন করে, তাহলে আমি মনে করি আজকের দিনে কংগ্রেসের শুধু বিরোধিতা করা, কিসের বিরোধিতা করুন আপনারা, কিন্তু গঠনমূলক বিরোধিতা করুন। আজকে বাল্য বিবাহ হবে সেটাতে আপনি বিরোধিতা করছেন, তাই সামনের দিনে আমি মনে করি কংগ্রেসের দোকান বন্ধ হয়ে গেছে। আপনারা দেখবেন কি অবস্থা হয়, আপনি ভয়ঙ্কর পরিস্থিতি দোকান বলতে কি ওরা মাইনরিটি ভোটের উপর নির্ভরশীল, তো তাই ওনাদের মাইনরিটি ভোটের উপর যে ওরা নির্ভরশীল সেই দোকান বন্ধ। লোকসভা নির্বাচনকে সামনে রেখে দুদিনের বরাক সফরে উপস্থিত হয়ে করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলা কংগ্রেস কর্মী সভায় অংশগ্রহণ করার পর বৃহস্পতিবার শিলচরে উপস্থিত হয়ে শিলচর রামকৃষ্ণ মিশনের মহারাজজির সঙ্গে সাক্ষাৎ করে মিশনের উন্নয়নের বিষয়ে কথা বলেন সর্বভারতীয় কংগ্রেসের উপনেতা সাংসদ গৌরব গগৈ। তারপর শিলচরে জেলা কংগ্রেস কার্যালয়ে এসে মহিলা কংগ্রেস কর্মী সভায় অংশগ্রহণ করেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে কংগ্রেস নেতা গৌরব গগৈ জানান, লোকসভা নির্বাচনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে চলছে বরাক উপত্যকায় এবং লোকসভা নির্বাচনে কংগ্রেস দল বৃহৎ আকারে জয়লাভ করবে। যদিও এরপরে বিভিন্ন প্রোগ্রাম আছে, বহুবার পাশে আছে, এই কথাগুলি বলে আমাৰ যে প্ৰত্যেক দলত এটা নীতি নিয়ম থাকে যে কেন্দ্ৰীয় নিৰ্বাচনী সমিতি বৈঠক হয় আৰু তাৰপিছত প্ৰাৰ্থী তালিকা ওলায়। হ'ব পাৰে বিজেপিয়ে তেওঁলোকে কেন্দ্ৰীয় নিৰ্বাচনী সমিতিৰ বৈঠক আজি হ'ব, তাৰপিছত আমি গম পাম। মই যিমান ছ'চিয়েল মিডিয়াত দেখিছোঁ বৈঠক এতিয়ালৈকে হোৱা নাই, তো এইখিনি কথা এতিয়া মানে সম্ভাৱনাত চলি আছে, স্পেকুলেশ্যন চলি আছে। যেতিয়া প্ৰাৰ্থী তালিকা ওলাব আমি দেখা পাম। তো তাৰপিছত আমি নিজৰ মতে, আমি নিজৰ সুবিধা মতে আমি নিজৰ কামখিনি আমি কৰি যাম। ইতিমধ্যেতো তৈয়াৰী চলি আছে, বিজেপি দলৰ তৈয়াৰী চলি আছে, আমাৰো তৈয়াৰী চলি আছে। আমিও বিভিন্ন ঠাইত গৈ নিৰ্বাচনী সভা, বিভিন্ন আমাৰ শাখা NSY যুৱ কংগ্ৰেছ লগত কামখিনি কৰিয়ে আছোঁ। তো সেইকাৰণে আমিও প্ৰস্তুত হৈ আছোঁ আৰু কংগ্ৰেছ দলে যিকোনো জনক প্ৰাৰ্থিত্ব প্ৰদান কৰে, আমি সকলোৱে মিলিজুলি কংগ্ৰেছ দল জিকাবলৈ, নিৰ্বাচনত আমাৰ যুঁজিবলৈ আমি সকলোৱে সাজু হৈ আছোঁ। চাওক, অলপ দিন আগত আমাৰ ৰাহুল গান্ধী ডাঙৰীয়াৰ নেতৃত্বত ভাৰত জোড়ো ন্যায় যাত্ৰা হৈছিল। সেই সময়ত ৰাহুল গান্ধী ডাঙৰীয়াই এটা প্ৰশ্ন সুধিছিল যে ভাৰতৰ আটাইতকৈ ভ্ৰষ্টাচাৰী মুখ্যমন্ত্ৰী কোন? সেই সময়ত কমলক্ষ দে পুৰকায়স্থ ডাঙৰীয়াই নিজে কৈছিল যে ভাৰতৰ আটাইতকৈ ভ্ৰষ্টাচাৰী মুখ্যমন্ত্ৰী হ'ল হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া। তাৰপিছত ৰাহুল গান্ধী ডাঙৰীয়াই সুধিলে যে আমাৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ ভ্ৰষ্টাচাৰৰ কিবা প্ৰমাণ আছে নেকি?
সেই সময়ত সেই ভিডিঅ'ত যে ৰাজহুৱা হৈ গৈছে কমলক্ষ দেৱ পুৰকায়স্থ ডাঙৰীয়া পাৰ্চেণ্টেজৰ কথা কয়, কমলক্ষ পুৰকায়স্থ দেৱ ডাঙৰীয়া বিভিন্ন চিণ্ডিকেটৰ কথা কয়, কমলক্ষ দেৱ পুৰকায়স্থ ডাঙৰীয়া হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া পৰিয়ালৰ বিভিন্ন সদস্যৰ নামবোৰ লয়। তাৰপিছত কিয় হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াক তেওঁক লৈছে, যিজনে হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বিৰুদ্ধে ইমানবোৰ কথা কৈছে, আৰু কমলক্ষ পুৰকায়স্থ দেৱে কিয় তাত যোগ দিছে, যিজনে বিৰুদ্ধে তেওঁ ইমান অভিযোগ দাঙি ধৰিলে। এই গোটেইবোৰ কথা এই দুয়োজন ব্যক্তিকে সোধা উচিত। কোনো প্ৰভাৱ নপৰে কমলাক্ষৰ কাৰণে? চাওক, মই যেতিয়া যি ধৰণে মই কৈছোঁ যে আজি আমাৰ হাতৰ চিনতকৈ ডাঙৰ কোনো নেতা হ'ব নোৱাৰে। হাতৰ চিনতকৈ ডাঙৰ ময়ো নহওঁ, হাতৰ চিনতকৈ ডাঙৰ কোনো লিডাৰ নহয়। হাতৰ চিন এই আমি সকলোৱে যি বৰ্তমান আজি তাৰিখত কংগ্ৰেছ কৰি আছোঁ, আমাৰ আগতেও এই হাতৰ চিন জীয়াই আছিলে, আমাৰ যেতিয়া মৰি যাম তেতিয়াও অভ্যন্তরীণ সৌন্দর্য যে কোনো বিলাসবহুল হোটেল বা রেস্তোরাঁকে হার মানিয়ে দেবে। শহর শিলচরে তো নয়, গোটা বরাক উপত্যকায় কোথাও আর একটিও হাসপাতাল নেই। রাজ্য সরকারের আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন এবং টাটা ট্রাস্টের যৌথ অর্থায়নে তৈরি এই হাসপাতাল রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরে উদ্বোধন হচ্ছে শুক্রবার। 265 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ক্যান্সার হাসপাতালের কাজ শুরু হয় 2019 সালে। থাকবে 135টি রোগের বিছানা, এর মধ্যে 21টি আইআইসিইউ ইউনিট। ইতিমধ্যে এই হাসপাতালের নিযুক্তি প্রক্রিয়া শেষ হয়েছে। বেশ কয়েকজন বিশেষজ্ঞ ডাক্তার বহির্ভরাক এবং বহির্রাজ্য থেকে যোগ দিয়েছেন। এই হাসপাতাল উদ্বোধন হওয়ার সঙ্গে সঙ্গে উপত্যকার ক্যান্সার রোগীদের চিকিৎসা ক্ষেত্রে নতুন দিক উন্মোচিত হবে। এটা 265 কোটি টাকার একটা প্রজেক্ট, যেখানে সিভিল কনস্ট্রাকশনের জন্য 135 কোটি টাকা ব্যয় হয়েছে এবং ইকুইপমেন্টস অ্যান্ড মেশিনারিজের জন্য আরও 130 কোটি ব্যয় করা হয়েছে। তো এটা হসপিটালের কাজ 2019 সালে আরম্ভ হয়েছিল, কিন্তু করোনার জন্য কাম মাঝখানে একটু স্লো হয়ে গেছিল। তো এখন আমাদের এটা সম্পূর্ণ রেডি হয়ে প্রস্তুত এবং আগামীকাল এটা উদ্বোধনের পরে এবং এটার সাথে সাথে এটা অপারেট করবে এসএসসিএফ, আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন, যেটা একটা জয়েন্ট ভেঞ্চার আসাম গভর্নমেন্ট এবং টাটা ট্রাস্টের 50-50 পার্টনারশিপ। ওরাই হসপিটালটা চালাবে, ওদের ইনফ্রাস্ট্রাকচার, ম্যান পাওয়ার এবং ওদের কনসালটেন্ট দিয়ে চালাবে। ক্যাপাসিটি 135 বেডের হসপিটাল, যেখানে জেনারেল ওয়ার্ডও থাকবে, 21টা আইসিইউ বেড আছে, এর ভিতরে 10টা আইসিইউ আর 11টা হাই ডিপেন্ডেন্সি ইউনিট, আর কেবিন আছে, একটা আছে ডিলাক্স বা ভিআইপি কেবিন, একটা 1 বেডেড ভিআইপি কেবিন, এটার সাথে 4টা সিঙ্গল বেডেড কেবিন থাকবে আর 6টা ডাবল অকুপেন্সি কেবিন থাকবে, আর বাকি সব কয়টা আপনার সাধারণ বেড। না নিশ্চয়ই, কারণ এই বরাক উপত্যকার বা আশেপাশে প্রায় 50 লাখ পপুলেশনের জন্য এটা খুবই একটা ভালো খবর নিয়ে এসছে। কারণ এখানে স্টেট অফ দ্য আর্ট, যেখানে বিল্ডিং কনস্ট্রাকশন করা হয়েছে, একদম লেটেস্ট ডিজাইনের সব কিছু আনা হয়েছে, মেশিনারিজ। তারপরে সবার পিছনে রয়েছে টাটা ট্রাস্টের একটা নির্ভরতা, যারা টাটা হসপিটালের মতো সুনামধন্য একটা চেইন অফ ক্যান্সার হসপিটাল চালাচ্ছে সম্পূর্ণ দেশ জুড়ে। তো ওদের টেকনিক্যাল প্লাস সব কিছু সাপোর্ট থাকছে এই হসপিটাল চালানোর জন্য, এবং এটা ভারতবর্ষের যে কোনো টাটা দ্বারা চালিত ক্যান্সারের সেন্টারের ইকুইভ্যালেন্ট হবে। না ডক্টর, এটা সম্পূর্ণভাবে টাটা ট্রাস্ট ওরা নিয়োগ করছে ওদের কনসালটেন্সি এজেন্সির মাধ্যমে। অলরেডি কয়েকজন এসে গেছেন, যার মধ্যে সিনিয়র অনকোলজিস্ট, মেডিসিন অনকোলজিস্ট ডক্টর টি কান্নান জয়েন করেছেন বরপেটা ক্যান্সার হসপিটাল থেকে। উনি ডাইরেক্টর হিসেবে জয়েন করেছেন। ওনার সাথে সিনিয়র রেডিয়েশন অনকোলজিস্ট
ডক্টর মিসেস ফুলকুমারী, উনি ডিব্রুগড় ক্যান্সার হসপিটালের সাথে যুক্ত ছিলেন, উনিও ট্রান্সফার নিয়ে এসছেন। আর ওরা বাকিদের নিযুক্তির প্রসেস চলছে এবং খুব তাড়াতাড়ি ওদের নিযুক্তি প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। বরাক উপত্যকার উন্নয়নে প্রায় 2000 কোটি টাকা প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এই প্রেক্ষিতে আকোশা সাধুবাদ জানিয়েছে। মুখ্যমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বকে এদিন স্বাগত জানিয়েছে আকোশার মুখ্য উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ। তিনি বলেন, বরাক উপত্যকা সফরে আসছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, তাই তাকে স্বাগত জানাচ্ছি আমরা। সফরে আসছেন আসামের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, আধুনিক অসমের বলিষ্ঠ রূপকার এবং জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তার হাত ধরেই আগামীকাল শিলচরে আমাদের বহু প্রতীক্ষিত শিলচর ক্যান্সার সেন্টারের শুভ উদ্বোধন হবে। এটা দীর্ঘদিনের আমাদের বরাকবাসীর মানুষের আশা ছিল, স্বপ্ন ছিল, সেটা বাস্তবায়িত হবে। সেই সঙ্গে করিমগঞ্জ জেলার প্রস্তাবিত মেডিকেল কলেজ এবং হাসপাতাল রামকৃষ্ণনগরে সেটা শুভ উদ্বোধন হবে তার হাত ধরেই। এবং একগুচ্ছ পরিকল্পনা নিয়ে তিনি শিলচর তথা বরাক উপত্যকার 3 জেলায় এবং বিকাশ যাত্রা আমরা আকশা তার এই সদর্থক যে ভূমিকা সেটাকে আমরা সমর্থন জানাচ্ছি। আমরা তার এই সদর্থক যে ভূমিকা সেটাকে আমরা সমর্থন জানাই এবং দীর্ঘদিন থেকে দুরারোগ্য ব্যাধিতে মানুষ ক্যান্সার প্রবণ যেভাবে ভুগছেন, সরকারি আনুকূল্যে সেটা হবে এবং এর থেকে গরিব মানুষেরা অনেক উপকৃত হবেন। এবং এটা সময় উপযোগী সিদ্ধান্ত বলে আকশা মনে করে এটা যে সিদ্ধান্ত নিয়েছেন এবং শুভ সূচনা হবে, সেটা বরাক উপত্যকার মানুষের কাছে এটা চিরস্মরণীয় হয়ে থাকবে। আবার বলছি, আধুনিক অসমের বলিষ্ঠ রূপকার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, সেটাকে আমরা স্বাগত জানাচ্ছি। শিলচর ক্যান্সার সেন্টার শিলচর মেডিকেল চত্বরেই হবে এবং করিমগঞ্জ জেলায় হবে। রামকৃষ্ণনগরে মেডিকেল কলেজ এবং হাসপাতাল, যদিও এটা নিয়ে অনেক দিন টানাপোড়েন ছিল, এবং বিকাশ যাত্রার সূচনা হাইলাকান্দি থেকে হবে। তাই আগামীকাল বরাক উপত্যকার মানুষের কাছে একটা খুশির দিন এবং আমরা জনপ্রিয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই পদক্ষেপকে আমরা সাধুবাদ জানাচ্ছি। কা বিরোধী আন্দোলনের জন্য আসামের রাইজর দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন লস্করকে বৃহস্পতিবার সকালে লালা থানায় আটক রাখা হয়েছে। এই বিষয়টি নিয়ে জাহির উদ্দিন লস্করের সহযোগীরা প্রতিবাদ মুখর হয়ে বর্তমান আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে একজন স্বেচ্ছাচারী মুখ্যমন্ত্রী হিসেবে আখ্যা দেন। আজি আপোনালোকে দেখিছে যে ৰাইজৰ দলৰ কেন্দ্ৰীয় সাধাৰণ সম্পাদক জহিৰ উদ্দিন লস্কৰ ডাঙৰীয়াক আজি ৰাতিপুৱা হাইলাকান্দি জিলাৰ পুলিচ প্ৰশাসনে গ্ৰেপ্তাৰ কৰি লালা থানাত বন্দী কৰি ৰাখিছে। আচলতে এওঁলোকে গ্ৰেপ্তাৰ কৰিবলৈ যোৱাৰ সময়ত কৈছে যে ৰাইজৰ দলে নাকি ঘাঁহ বিৰোধী আন্দোলন আৰম্ভ কৰিছে, তাৰ কাৰণত এৰেষ্ট কৰি আগতীয়াকৈ এৰেষ্ট কৰি আনিছে। কিন্তু আপোনালোকে দেখিছে যে যোৱাকালি ৰাইজৰ দলৰ সভাপতি অখিল গগৈ ডাঙৰীয়াকে প্ৰমুখ কৰি অসমৰ গোটেইকেইজন বিৰোধী নেতাই একেলগে এটা প্ৰেছ মিট দিছিল এবং কৈছিল যদি কা বলবৎ কৰিবলৈ চৰকাৰ যায় তেতিয়াহ'লে আন্দোলন কৰিব। কিন্তু আন্দোলন ঘোষণা কৰাৰ আগতে এনেকৈ গ্ৰেপ্তাৰ কৰি অনাটো অত্যন্ত নিন্দনীয় এবং ধিক্কাৰজনক। আমি হাইলাকান্দি জিলাৰ ৰাইজে এইটো কোনো অৱস্থায় বা অসমৰ ৰাইজে কোনো অৱস্থায় এইটো মানি ল'ব নোৱাৰে। কাৰণ আন্দোলন ঘোষণা কৰাৰ আগতে এই চৰকাৰখনে কেনেকৈ এজন মানুহক এৰেষ্ট কৰি আনিব পাৰে। আচলতে এইখন চৰকাৰে স্বৈৰতন্ত্ৰ চলাই আছে এবং মানুহৰ ওপৰত দমন নীতি চলাই আছে। ভয় বাবুকিৰে এটা চৰকাৰ প্ৰশাসন চালিত হৈছে। আমি হিমন্ত বিশ্ব শৰ্মাক সকীয়াই দিছোঁ যে আপোনাৰ প্ৰশাসন যন্ত্ৰ ইমান দুৰ্বল নেকি যাতে আন্দোলন ঘোষণা কৰাৰ আগতে আপোনালোকে মানুহক এৰেষ্ট কৰিবলৈ লৈছে। আপোনালোকৰ যদি সাহস আছে তেতিয়াহ'লে কা বলবৎ কৰক, দেখিবলৈ পাব যে অসমৰ ৰাইজে কেনেকৈ আন্দোলন কৰি যায়।
আচলতে এই অসমৰ ৰাইজে কাখন কেতিয়াও মানি নলয় এবং আমিও এই কাখন বলবৎ হ'বলৈ কেতিয়াও নিদিওঁ। এই কথাটো স্পষ্ট। আমাৰ ওপৰত যিমান অত্যাচাৰ চলাব পাৰে, কিন্তু আমি কেতিয়াও এই কা নামানো আৰু নামানো। ফিরছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন। 100 প্লেসমেন্ট সহায়তা, শিল্প অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু পাওয়ার সুযোগ নিন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কসমেটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক্সে যোগ দিন এবং শিলচর বসকোটেক, বাজান্তিপুর, পণ্ডিতে কসমেটোলজিতে আপনার স্বপ্ন এবং ক্যারিয়ারের মধ্যে ব্যবধান পূরণ করুন। ফিরে এলাম বিরতির পর। বুধবার সন্ধ্যা 5টা থেকে রাত 9টা অবধি কাশীপুর স্থিত 147 সিআরপিএফ ক্যাম্পে 22তম রাইজিং দিবস উদযাপন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে চলে। এতে জাদু পরিবেশন করেন এবং অঞ্চলের বিশিষ্ট জাদুকর লিয়াকত আলী লস্কর ও তার সহযোগীরা। নৃত্যায়ন একাডেমির প্রশিক্ষণার্থীরা, ছাত্রছাত্রীরা ক্লাসিক্যাল, লোকনৃত্য, অসমিয়া নৃত্য পরিবেশন দ্বারা উপস্থিত দর্শকদের মন মাতিয়ে তোলেন। এদিন সম্মানিত অতিথি হিসেবে ডিজিপি হরপাল সিং, আসাম পুলিশের সাউথ রেঞ্জের ডিআইজি কঙ্কনজ্যোতি শইকিয়া সহ অন্যান্যরা। अच्छा नतीजा नेक्स्ट थैंक यू सर। तो आज श्री हरपाल सिंह डीएजीपी, श्री तपन कमणन, श्री शेखर चीफ जोनल सेक्रेटरी ऑफिसर, लेफ्टिनेंट कर्नल सूरज, हमारा इंटरप्रिटेशन को सम्मान देते हुए यहाँ पर आने का कष्ट उठाया, तो दोनों डीजे सर को मैं बहुत पहले धन्यवाद बोलता हूँ। और साथ साथ यहाँ जो कला हमारे लिए इवन एग्जाम का बीच से भी उन्होंने टाइम निकाल के प्रैक्टिस करके, अभी एग्जाम चल रहा है, सबको पता है, बच्चों है। সোনাইয়ের ধনীপুরে নিউরে চ্যারিটেবল ট্রাস্টের উদ্বোধন করলেন সোনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে আমিনুল হক লস্কর ট্রাস্টের সদস্যদের সমাজসেবামূলক কাজে নিয়োজিত থাকার আহ্বান জানান। বিশেষ করিয়া ধনরি অঞ্চলে, ধনীপুর অঞ্চলে আজকে দেখেন আমার আপনারা বাইরে কিছু ক্লাব, এনজিও হয়, কিন্তু টাস্ক বস্তুটো কমপ্লিট আলাদা। টাস্ক যেটা, যেমন আমরা আগে শুনছি যে সিভিল হসপিটালের দায়িত্ব কে লইছে, সতীন্দ্র মোহন টাস্কে রয়েছে। টাস্ক জিনিসটা বহুত বড় কথা। আজকে এই নিউরে চ্যারিটেবল ট্রাস্ট একদিন ওইভাবে হোক যাতে একটা দায়িত্ব নিতে পারে। শুধু ট্রাস্টের যে প্রতিবাদ করা, ট্রাস্টে যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, এটার মধ্যে সীমিত থাকলে ট্রাস্টের যেটা মহৎ উদ্দেশ্য সফল হইব না। ট্রাস্ট শব্দের অর্থ হইল গিয়া বহুত বৃহৎ ক্লাব, এনজিও যেটাও করি না হানে সবচেয়ে যদি বড় সংগঠন হয় লোকের ট্রাস্টি। আর মহৎ উদ্দেশ্য থাকলে আল্লাহ খুদ সাহায্য করবা, তখন দেখবা আপনার রাস্তাটা যেভাবে একবার মিশ্রণ হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে, আরামসে চলতে পারবা। এলেন উদ্দেশ্য আমরা সফল থাকতে লাগবো, উদ্দেশ্য আমরা মহৎ থাকতে লাগবো। তাহলে আমরা যে চিন্তাধারা আগ বাড়িয়ে এই চিন্তাধারা আমরা সফল হইব। আর যদি আমরা মনে করি আমরা টাস্ক করছি আর টাস্ক করিয়া হলে আরটিআই ক্যান্সার বেমারি, ওই ক্যান্সার বেমারির সমস্ত দায়িত্ব ওই ট্রাস্টে নিছে। তখন ওই যে পাবলিসিটি যখন হইব যে নিউরে চ্যারিটেবল ট্রাস্টে আসাদুর মিয়ার ক্যান্সার হয়েছে, তান এবং থান বাড়ির দায়িত্ব ট্রাস্টে লইছে। এইরকম হওয়ার পরে দেখবা ট্রাস্টর গুরুত্ব বাড়ি যাব।
ট্রাস্টের গুরুত্ব বাড়িয়ে দিব। আজকে দেখা গেছে একটা মসজিদের একটা দায়িত্ব লইছে ট্রাস্টে, যে ওই মসজিদের মেরামতি আমরা করবো। একটা মন্দিরের দায়িত্ব লইছে ট্রাস্টে, যে ওই মন্দিরে যেহেতু পরিচালন করার কেউ নাই, আমরা দায়িত্ব লইছি। আজকে ট্রাস্ট যেটা হইব কমপ্লিটলি ধর্ম নিরপেক্ষ ট্রাস্ট হইতে লাগে। ট্রাস্ট কোনো ধর্মের নাই, ট্রাস্ট কোনো জাতির নাই, ট্রাস্ট সবার। আজকে CNN 24 সংবাদ এই পর্যন্তই। নমস্কার।